আমাদের আজকের টপিক হলো মাইক্রোবায়োলজি। আমরা এখন মাইক্রোবায়োলজি রিভিউ করতেছি। মাইক্রোবায়োলজি রিভিউ করার পরে আমরা বায়োকেমিস্ট্রি রিভিউ করবো ইনশাল্লাহ। এটা আর কি আমাদের প্ল্যান। ঠিক আছে, আমার অনেক প্ল্যান আছে, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। ওকে, সো লেটস ডু ইট। আমাদের প্রথম টপিক যেটা, সরি প্রথম টপিক না, আজকে আমাদের যেখান থেকে পড়ার কথা সেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং। গত ক্লাসে আমরা ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স এগুলো পড়েছি। আম, আচ্ছা, ক্লোস্ট্রিডিয়া কি গত ক্লাসে পড়া হয়েছে নাকি আজকে পড়ানোর কথা? এর জন্য একটু হেল্প করেন তো। ক্লোস্ট্রিডিয়া কি গত ক্লাসে পড়ানো হয়েছে নাকি পড়ানো হয় না? খালি এই কথাটুকু একটু ইয়েস নো বলে অ্যান্সার দিয়ে দেন, আমি আর সামনে দিতে থাকি। ওকে ঠিক আছে, তাহলে আমি সামনে গেলাম, ক্লোস্ট্রিডিয়া আর পড়াবো না। ওকে, কিন্তু ক্লোস্ট্রিডিয়া খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। তিনটা ব্যাকটেরিয়া আছে, তিনটা ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসবে, কনফার্ম প্রশ্ন আসবে। তারপরের টপিক আমাদের যেটা, সেটা হলো কয়নি ব্যাকটেরিয়াম ডিফথেরি। এই বাচ্চার ডিফথেরিয়া হয়েছে নাকি হয় নাই, এইটা আসবে পরীক্ষা, ডায়াগনোসিস করতে হবে। আপনি যখন স্টেপ ওয়ানের মাইক্রোবায়োলজি সলভ করতে যাবেন, মাইক্রোবায়োলজি রিলেটেড কোশ্চেন সলভ করবেন, তখন একটা জিনিস খুব মজা পাবেন যে আপনার কাছে মনে হবে ক্লিনিক্যাল পরীক্ষা দিচ্ছেন। অনেক বেশি ডায়াগনোসিস আসবে, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। এটা অনেক সিস্টেমে অনেক কিছুতেই দেখা যাচ্ছে যে স্টেপ ওয়ানে এরকম আসে না। তো মাইক্রোবায়োলজির মধ্যে আপনার খুবই প্র্যাকটিক্যাল এবং খুবই ক্লিনিক্যাল কোশ্চেন আসবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে বইয়ে না যতটুকু পড়বেন তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট সিনারিও গুলো বোঝার চেষ্টা করা, আর অবশ্যই হ্যাঁ বেসিক ইনফরমেশন গুলো থেকেও, এবং যেখানে আর কি মনে রাখার এবং মেমোরাইজ করার ব্যাপার আছে, এখান থেকেও কোশ্চেন আসে। কিন্তু মাইক্রোবায়োলজিতে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, কি টেস্ট করব, কি ট্রিটমেন্ট হবে, অনেক প্রশ্ন আসে। আর বেসিক জিনিসগুলোর মধ্যে হলো এই ব্যাকটেরিয়াটা কিভাবে ডিজিজ করে, ওই টক্সিনের মেকানিজমটা কি, এই ধরনের কোশ্চেন আর কি, মেকানিজম অ্যাকশনটা অনেক বেশি আসে। এগুলোই হলো স্টেপ ওয়ান। অলরেডি আপনারা বুঝে ফেলছেন যে স্টেপ ওয়ানের পড়ার ধরনটা কিরকম। যেটা আসে না আপনার একদম সরাসরি জিজ্ঞেস নাও করতে পারে, বলো এটা গ্রাম পজিটিভ রড নাকি এটা। কিন্তু হ্যাঁ, ক্যারেক্টার গুলো জানাটা এই জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় বলবে এই ইনফেকশন এটা করছি, তার ক্যারেক্টারটা এরকম, তখন বলবে ডায়াগনোসিস কি। এই জন্য ক্যারেক্টার যত বেশি সম্ভব যখনই যেভাবে চোখে পড়বে খালি পড়তে থাকেন। যখন আমরা পড়বো, আপনারা এখন প্রথম রাউন্ড পড়তেছেন, আমি আপনাদেরকে বলেছি এই প্রথম ধাপ পড়ার সময় একটা কোশ্চেন আমাদের, সেটা হলো সেন্স মেক করতেছে কিনা। এই সেন্স মেক করে কিনা, সেন্স মেক করে কিনা করতে করতে আমরা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ পার করে ফেলবো। নিজেকে খুব বেশি স্ট্রেস দিব না, টেস্ট করব না আসলে মনে আছে কিনা, তাহলে আপনি খুব স্ট্রেসড হয়ে যাবেন। কারণ আমি আপনাদেরকে বারবার বলতেছি পরীক্ষাতে অনেক কনসেপ্ট বেসড কোশ্চেন থাকে। যেখানে এই জন্য আসলে ওই যে বললাম যেগুলো সেগুলোতে অনেক কিছু যে মনে রাখার ব্যাপার আছে, ওই অনেক কিছু মনে রাখার ব্যাপারে সবকিছু মনে না রেখেও পাশ করা যায়, শুধু পাশই করা যায় না, ভালো স্কোর করা যায়। এই জন্য আসলে মনে রাখার জিনিসগুলোর খুব বেশি চেস করার দরকার নেই, আসলে দরকার নেই। ঠিক আছে, কোয়ালিটি স্টাডিতে ফোকাস করেন, প্র্যাকটিক্যাল পড়াশোনা করেন যে কিভাবে আসলে পরীক্ষা মানে সিনারিও কিভাবে আসবে, একটা ডিজিজ কিভাবে প্রেজেন্ট করে। এই এরিয়াগুলোতে যদি বেশি বেশি ফোকাস করেন দেখবেন ভালো হবে ইনশাল্লাহ। ওকে, আর হলো কন্টিনিউয়াস একটা প্রোগ্রেস রাখেন, যেটা হলো আফটার 25 ইয়ার্স ওল্ড সবচেয়ে কঠিন যেটা, সেটা হলো একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস। ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু এটা পসিবল, বা সামহাও এটা আপনাকে পসিবল করতে হবে। অনেক পরিশ্রম করলে এটা সম্ভব। জানি না কে কত ঘন্টা কাজ করেন। আপনি আজকে থেকে কাজের আওয়ার লগ করতে পারেন। লগ মানে হলো আর কি, লিখে রাখা, রেকর্ড রাখা। তো কাজের আওয়ার যদি 80 ঘন্টা ক্রস না করে, তাহলে বুঝতে হবে আপনার হার্ড ওয়ার্ক হচ্ছে না, সামহাও এটা 80 আওয়ার ক্রস করতে হবে। নন স্পেসিফিক কথা বলে লাভ নেই, আমার তো ঘরের কাজ, আমার তো সারাদিনই কাজ, আমার কি আর রেস্ট আছে। এগুলা টক্সিক কথাবার্তা, ভেরি টক্সিক ওয়ে অফ থিঙ্কিং। এটা কোনো প্রোডাক্টিভ থিঙ্কিং নেই। এই থিঙ্কিং থেকে কোনো প্রোডাক্টিভ কাজ আসবে না। ঠিক আছে, আপনারা জানেন এরকম এ ধরনের কথাগুলো হয়। এগুলো বলিয়ে লাভ নাই। ইফ ইউ নিড টু ওয়ার্ক 80 প্লাস আওয়ার, গো ডু ইট। ইফ ইউ নিড টু ওয়ার্ক 100 প্লাস আওয়ার, গো অ্যান্ড ডু ইট। দ্যাটস ইট। আমরা ডিসিশন নিছি, আমরা ডক্টর হব, আমরা পেশেন্টকে সার্ভ করব, আমরা এক্সেলেন্স অর্জন করব। সো উই ওন আওয়ার ডিসিশন, উই ওন আওয়ার লাইফ। নিজের যখন চিন্তা করবেন এভাবে, আমি আমার লাইফটাকে ওন করছি, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। ওনারশিপ নিলে আপনার টর্চার কমে যাবে, মেন্টাল টর্চার। আপনি যদি ওনারশিপ না নিয়ে আপনারা বলেন অমুক মানুষ আমার দিছে, এটার জন্য আমার এটা করা লাগতেছে,
আমার এইটা করা লাগতেছে, আমার এইটা করা লাগতেছে, এইটা আমার উপরে এসে পড়ছে। এই এগেইন দিস ইজ ভেরি টক্সিক ওয়ে অফ থিঙ্কিং। ওকে, তাহলে সামনে আগাই। আম, সেটা হলো করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, আপনাকে যেটা সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসবে, এই ডিপথেরিয়ার দিয়ে ডায়াগনোসিস, টক্সিনের মেকানিজম অ্যাকশন, সে যে সিডো মেমব্রেন ফর্ম করে সেটা, এবং সিডো মেমব্রেন ফর্ম করে ফ্যারিঞ্জাইটিস করতেছে, সেখান থেকে সে লিম্ফোডেনাইটিস করতেছে, কমপ্লিকেশন হিসেবে মায়োকার্ডিটিস করতেছে, এভরিথিং। ডায়াগনোসিস কনফার্ম হওয়ার আগে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। এবং ট্রিটমেন্টের মধ্যে কি কি ধরন আছে সেটা হলো ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন দিব, ইরিথ্রোমাইসিন অর পেনিসিলিন দিব। আমরা ডায়াগনোসিসের জন্য কি কি কাজ করতে পারি এবং এটার জন্য ভ্যাকসিন কি কি জিনিস আছে, এই কয়েকটা যে কোশ্চেন গুলো আমি করলাম, এই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে। দ্যাটস ইট। খুবই সিম্পল, খুবই সহজ। লিস্টেরিয়া মনোসাইটোজেন। লিস্টেরিয়া মনোসাইটোজেন ইউএস ফ্যামিলি খুব পছন্দ করে, খুব। ফর সাম রিজন ওরা এটা খুবই পছন্দ করে। লিস্টেরিয়া মনোসাইটোজেন থেকে জানতে হবে মোড অফ ট্রান্সমিশন। খেয়াল করে দেখেন, আমি কিন্তু আপনাকে বলি নাই করনি ব্যাকটেরিয়াম ডিপথেরিতে জানতে হবে মোড অফ ট্রান্সমিশন, বলছি? বলি নাই। আমি যখন পড়াই, আপনাদের কাছে মনে হয় পড়াটা মানে কি মানে বা হাবি জাবি, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তার টিচারের কাজ যেটা, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেওয়া। চোখে আঙ্গুল দিতে না পারলে তার টিচার হওয়ার দরকার নেই, চোখে আঙ্গুল দিয়ে দিতে হবে। কারণ চোখে আঙ্গুল দেওয়ার পরও কাজ হয় না। লিস্টেরিয়া মনোসাইটোজেনে এখানে মাস্ট পরীক্ষা যেটা প্রশ্ন আসবে সবকিছুর বাইরে, সেটা হলো মোড অফ ট্রান্সমিশন। এই যে বললাম মাস্ট পরীক্ষা আসবে, দ্যাট ডাজ নট মিন আপনাকে বলবে বলে তো লিস্টেরিয়া মনোসাইটোজেন কিভাবে ট্রান্সমিশন হয়, নো। এগুলো সব ওই ন্যাকামি প্রশ্ন। যেটা থাকবে সেটা হলো একটা পেশেন্টের সিনারিও থাকবে, সেই সিনারিওতে ডেসক্রিপশন হবে আনপাস্টুরাইজড ডেইরি প্রোডাক্ট খাইছে সে, কোল্ড ডেইলি মিট খাইছে। অথবা আরেকটা হবে সেটা হলো ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, বাচ্চার কাছে গেছে। অ্যাগেন রেয়ার, এটা পরীক্ষা আসলে সম্ভাবনা কম। ওকে, আচ্ছা। কি এরপরে আসবে আপনাকে যে এই জিনিসটা তাহলে কি ডিজিজ করে, এটা যদি আমি না বুঝি তাহলে তো আমার জন্য সমস্যা। যে হ্যাঁ আমি এটা মোড অফ ট্রান্সমিশন বললাম, কিন্তু সে কি নিয়ে আসলো এটা তো এটা তো জানতে হবে। এটা না জানলে সমস্যা না, এটা না জানলে অনেক সমস্যা। সাউন্ড কম, সবার জন্য সাউন্ড কম। কোয়াইট ইম্পসিবল এই ঘটনাটা ঘটার, সাউন্ড কম। হ্যাঁ বললাম না, কোয়াইট ইম্পসিবল ভাইয়া। তুমি একটা কাজ করতে পারো, তুমি লিভ নিয়ে আবার জয়েন করতে পারো। যেই টেকনোলজি ইউজ করে ক্লাস নেই মিয়া, তুমি মাথা নষ্ট নাকি তোমার? আহ, ঠিক আছে। লিস্টেরিয়া মনোসাইটোজেন কি কি কাজ করে, কি কি ডিজিজ করে, অ্যাগেইন ডিফারেন্ট ওয়েতে আপনাকে এটা জিজ্ঞেস করবে। ধরেন আপনাকে যখন বলবে যে লিস্টেরিয়া মনোসাইটোজেন মেনিনজাইটিস করতেছে, তখন আপনাকে বলবে না যে ডেইলি প্রোডাক্টের মাধ্যমে হচ্ছে, তখন ডেইলি প্রোডাক্ট ছাড়াও দিতে পারে। যদি বলে যে লিস্টেরিয়া মনোসাইটোজেন দিয়া আপনার কি হয়েছে, নিউমোনিয়া হয়েছে, তখন হয়তো বা ডেইলি মানে তখন এটা দিতে পারে। তো আপনাকে যে জিনিসটা দিবে সেটা হলো লিস্টেরিয়া মনোসাইটোজেন যে মেনিনজাইটিস করে, জাস্ট এই জিনিসটা আমরা টেক হোম মেসেজটা নিই। ওকে, লিস্টেরিয়া মনোসাইটোজেন কি কাজ করে? লিস্টেরিয়া মনোসাইটোজেন মেনিনজাইটিস করে। কাদের ক্ষেত্রে মেনিনজাইটিস করে? এটা মেনিনজাইটিস করে হলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে। ফিউচারে এটা আমাদেরকে কিভাবে কাজে আসবে? ফিউচারে কাজে আসবে হলো আমাদের এরকম যে একটা পেশেন্টের নিউমোনিয়া হয়েছে, আমি এখনো জানি না কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়া, সরি ধরো আমি বারবার নিউমোনিয়া বলতেছি। একটা পেশেন্টের মেনিনজাইটিস হয়েছে, মেনিনজাইটিস, এবং সেই পেশেন্টটা হলো ইমিউনো কম্প্রোমাইজড। আমি জানি না কোন অর্গানিজম দিয়ে তার মেনিনজাইটিসটা হয়েছে, আমি এখন এটা জানি না। এমতো অবস্থায় আমি যখন তাকে অ্যান্টিবায়োটিক দিব, এম্পেরিক অ্যান্টিবায়োটিক দিব, অর্থাৎ অনুমান ভিত্তিক, সেই যেই অর্গানিজম দিয়ে অ্যাটাক হোক না কেন সেটা আমাকে কাভার করতে হবে। এই এম্পেরিক অ্যান্টিবায়োটিকটা এই জন্য কি হয়, ব্রড স্পেকট্রাম হয়, মাল্টিপল হতে পারে। তখন আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের কিন্তু লিস্টেরিয়া দিয়ে মেনিনজাইটিস হওয়াটা একটা পসিবিলিটি। তাহলে তখন তাকে আমাকে চিন্তা করতে হবে লিস্টেরিয়া কাভারেজটা হয় কিনা, সেটা মাথায় রাখতে হবে। ইউএসএমএল তে এরকম লেভেল 2 লেভেল 3 কোশ্চেন আসবে, যেখানে আপনাকে এটা বুঝে ফেলতে হবে যে একটা পেশেন্টের মেনিনজাইটিস হলো ডায়াগনোসিস ক্লিনিক্যাল সিনারিও দিয়ে আপনাকে বুঝতে হবে এটা মেনিনজাইটিস। ক্লিনিক্যাল সিনারিওতে আপনার বুঝতে হবে পেশেন্টটা ইমিউনো কম্প্রোমাইজড।
এই দুইটা পিসকে একসাথে করে চিন্তা করতে হবে যে লিস্টেরিয়া মনোসাইটোজেন ইনফেকশন ইজ ওয়ান অফ দ্য পসিবিলিটি। নেক্সট জিনিস চিন্তা করতে হবে, এখন আমাকে তো আগে কি করতে হবে, শুরু করে ফেলতে হবে এম্পেরিক অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট। এবং সেই এম্পেরিক অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট যখন শুরু করব, তখন এটা কাভারেজ করার জন্য এমপিসিলিন দিতে হবে আর কি। এই যে এখন আমি যে ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনটা অন্তরে গেঁথে দেওয়া যাবে নাকি যাবে না? গেঁথে রাখতে হবে। যদি এটাই হলো মেইন পারপাস, কেন আমরা স্যারের কাছে যাই, কেন আমরা পড়তে যাই। আচ্ছা, এখন আসি আর কি কাজ করবে। সবচেয়ে কমনলি যেটা করবে, মানে যেই কোশ্চেনটা আসবে পরীক্ষায়, সেটা হলো গ্যাস্ট্রোএন্টারাইটিস। আনপাস্টুরেটেড প্রোডাক্ট খাইছে, গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়েছে, এইটা হলো মোস্ট কমন ফর্ম অফ কোশ্চেন। তারপরের কোশ্চেন যেটা, সেটা হলো নোকার্ডিয়া ভার্সাস অ্যাক্টিনোমাইসিস। নোকার্ডিয়া ভার্সাস অ্যাক্টিনোমাইসিস। আমরা এখানে আপনাদেরকে দিছে দুইটা, দেওয়ার একটা কারণ হলো কম্পেয়ার করে পড়ার জন্য। তো কম্পেয়ার করে পড়ার জন্য দিছে, ভালো কথা, কিন্তু আমাকে বুঝতে হবে কোনটা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন হবে। পরীক্ষায় বেশি প্রশ্ন হবে হলো অ্যানারব। এই দুইটার মধ্যে অ্যানারব কোনটা? অ্যাক্টিনোমাইসিস। মনে রাখবো কি করে? অ্যানারবের অ্যাক্টিন এ, অ্যাক্টিনোমাইসিস এর এ, অ্যানারব। তাহলে ভাই, মানে কি বললেন, এটা তো বুঝলাম না, তাই না? মানে কারণ অ্যারোবিকেরও তো ভাই এ, আপনি মানে এটা ভাই কি বললেন? তো তখন আমাদের আপনার ব্রেনকে এভাবে আগে থেকে লিসেন, এভাবে প্রথম থেকে বললে দেখবেন এটা কাজে থাকে। একটা ব্যাকটেরিয়া অ্যারোবিক নাকি অ্যানারোবিক, এই কোশ্চেনের মধ্যে হোয়াট ডু থিঙ্ক হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট? ইফ অ্যানারোবিক, দ্যাটস ইম্পর্টেন্ট। এটা একটা সামথিং, কারণ সবাই কিন্তু অ্যানারোবিক হয় না। তাহলে আমার এখান থেকে ইম্পর্টেন্ট পিসটা নিয়ে তখন আমি ফোকাস করতেছি, এই জন্য আর কি দুইটা এ হলো, ওইটা আমার মেইন কনসার্ন। আমি মাই কোশ্চেন হু ইজ অ্যানারোবিক। ওকে, ব্যাপারটা এইভাবে কোশ্চেন করা। আচ্ছা, অ্যাগেন, বাট দিস ইজ, আমার এই মেথডটা যে খুব ভালো একটা মেথড এভাবে মনে রাখার অবশ্যই না। এক একজনের জন্য এক এক মেথড কাজ দেয়, যার জন্য যেটা কাজে দেয় আর কি। বাট বেস্ট মেথড হলো বারবার রিভিশন করা, এটার উপরে কোনো মেথড নেই। অ্যাক্টিনোমাইসিস থাকে হলো ওরাল ক্যাভিটিতে। রিপ্রোডাক্টিভ সিস্টেম জিআই মাইক্রোব্যাকটেরিয়া হতে পারে, বাট ওরাল ক্যাভিটিতে আপনার পরীক্ষা বেশি আসবে। পরীক্ষায় যেটা আসবে সেটা হলো ওরাল অথবা ফেসিয়াল অ্যাবসেস ফর্মেশন হয়েছে, সাইনাস ট্র্যাক্ট ফর্মেশন হয়ে গেছে, অর্থাৎ অ্যাবসেসটা ড্রেন করে স্কিন দিয়ে ডিসচার্জ হচ্ছে, এরকম একটা কিছু। একটা ডেন্টাল ক্যারিসের সাথে সাথে, অথবা রিসেন্ট কোনো ওরাল প্রসিডিউর হয়েছে, টুথ এক্সট্রাকশন হয়েছে, অথবা রিসেন্ট কোনো ফেশিয়াল ট্রমা হয়েছে, তারপরে সালফার গ্রানুল থাকতে পারে। ওকে, আপনাকে তখন ডায়াগনোসিস জিজ্ঞেস করবে যে বলো তার ডায়াগনোসিস কি, অ্যান্সার হবে অ্যাক্টিনোমাইসিস। বলো তার ট্রিটমেন্ট কি, অ্যান্সার হবে পেনিসিলিন। এই তিনটা জিনিস মাথায় ধরে রাখি। অ্যাক্টিনোমাইসিস দিয়ে হবে ওরাল অ্যাবসেস, জ অ্যাবসেস, তারপরে এটা কি কোন ঘটনাকে ফলো করে, এবং এটা কি ধরনের অর্গানিজম, এবং এখানে আমি কি দিয়ে ট্রিটমেন্ট করব। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নোকার্ডিয়া ইন দ্য কাউন্টার পার্ট। নোকার্ডিয়া যে কাজটা করতে পারে সেটা হলো সেরেব্রাল অ্যাবসেস। এই সেরেব্রাল অ্যাবসেসটা ইউজুয়ালি যাদের ক্ষেত্রে হয় সেটা, মানে কি বলে, এটা হলো একটা ব্লাড বর্ন, ব্লাডের থেকে সেপ্টিসিমিয়ার মাধ্যমে যে ব্রেনে যায়। তো নোকার্ডিয়া আপনাকে এটা অনেক বেশি হিন্টস থাকবে, এর জন্য এটা আপনার কাছে আশা করি আইডেন্টিফাই করতে কঠিন হবে না। অন টপ অফ দ্যাট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। দুইটার মধ্যে আমি বেশি এমফাসিস করবো হলো অ্যাক্টিনোমাইসিসটার মধ্যে। অ্যাক্টিনোমাইসিস দিয়ে কোথায় অ্যাবসেস হবে এবং তার ম্যানেজমেন্ট মধ্যে কি দিব, এবং এটা একটা অ্যানারোবিক অর্গানিজম। তারপরের টপিকে চলে যাচ্ছি, সেটা হলো আমাদের মাইক্রোব্যাকটেরিয়া। আমাদের খুব পরিচিত একটা অর্গানিজম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কিন্তু আমাদের মাইক্রোব্যাকটেরিয়াম এই গ্রুপের মধ্যে আর কি কি আছে, এটা আমাদেরকে একটু জানা দরকার। মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম কি কাজ করে, কাদের ক্ষেত্রে ডিজিজটা হয়, স্ক্রোফালসিয়াম কাদের ক্ষেত্রে ডিজিজ করে, এবং মাইক্রোব্যাকটেরিয়াম ম্যারিনাম কাদের ক্ষেত্রে ডিজিজ করে। বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাভিয়াম এবং স্ক্রোফুলাসিয়াম। না পারলেও খুব একটা প্রবলেম এই জন্য নাই যে, ওই যে বললাম এখন পাশ ফেল। টিউবারকুলোসিসের সিমটম আমরা সবাই জানি। টিউবারকুলোসিসের মধ্যে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে, সেটা হলো ওই যে মানে সে ডিজিজটা কিভাবে করে। ওকে, এই ডিজিজটা করার জন্য তার কি কি জিনিস থাকতে হয়। তারপরে কথা হলো যে এখানে একটা গ্র্যানুলোমার কথা আমরা সবাই জানি। আচ্ছা, ওই ডিজিজ করার যে ভিরুলেন্ট ফ্যাক্টর, সেটা না একটু কথা বলে আসি। এই ভিরুলেন্ট ফ্যাক্টরের মধ্যে সার্পেন্টাইন কল্ড অ্যাপিয়ারেন্স হচ্ছে, এবং আচ্ছা এটা বাদ দেন, এটা লাগবে না, এটা অত বেশি ইম্পর্টেন্ট না।
আপনারা বরং ম্যাক্রোফেজকে অ্যাক্টিভ করে এইটাতে বেশি ফোকাস করেন, এটা মিস জানা যেন। ম্যাক্রোফেজকে যখন সে অ্যাক্টিভ করে এবং ম্যাক্রোফেজটা যে কনভার্ট হয়ে যাবে, ম্যাক্রোফেজটা অ্যাক্টিভ হওয়ার পরে যে সে গ্রানুলোমা ফর্মেশন করবে, এই এরিয়াটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলি। সেটা হলো সে কিভাবে ডিজিজ করে। তার ভিরুলেন্ট ফ্যাক্টরের মধ্যে একটা জিনিস হলো সে ফ্যাগোলাইসোসোম ফিউশন হতে দেয় না, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এই জিনিসটা। এটার মাধ্যমে সে ম্যাক্রোফেজের ভেতরে অ্যালাইভ থাকতে পারে। ম্যাক্রোফেজ তাকে এনগালফ করার পরও তাকে মেরে ফেলতে পারে না। ওকে, ম্যাক্রোফেজ তাকে এনগালফ করার পরও তাকে মেরে ফেলতে পারে না। এটার কারণটা কি? এটার কারণ হলো সে ফ্যাগোলাইসোসোম ফিউশন হতে দেয় না, ফ্যাগোলাইসোসোমটা ফর্মেশন হতে দেয় না, ফ্যাগোসোম এবং লাইসোসোমটাকে ফিউশন হতে দেয় না। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তারপরে জিনিস যেটা ইম্পর্টেন্ট, এটা ভেরি কনসেপচুয়াল, যে একটা টিউবারকুলোসিস কিভাবে কিভাবে হয়। তো টিউবারকুলোসিস এর ফার্স্ট মোড অফ ট্রান্সমিশন হলো অ্যারোসল, অর্থাৎ বাতাসের মাধ্যমে ফুসফুসে যাওয়া। সে যাবে, যাওয়ার পরে তার দুইটা লোকেশন হতে পারে, তার দুইটা বাসস্থান হতে পারে। তো দুইটার মধ্যে হলো, দুইটার কারণ কি? প্রথম বাসস্থান হলো অ্যালভিওলাস, প্রথম বাসস্থান অ্যালভিওলাস, লাং প্যারেনকাইমা। কিন্তু এটার সাথে ওই লাং প্যারেনকাইমা থেকে ওই যে বললাম যে ম্যাক্রোফেজ তাকে এখানে এনগালফ করলো। ম্যাক্রোফেজ তাকে এনগালফ করার পরে ম্যাক্রোফেজ কি করবে? এই জায়গায় লিফ নোডের কাছে নিয়ে যাবে অ্যান্টিজেন প্রেজেন্ট করার পরে, কিন্তু ম্যাক্রোফেজ তো তাকে মারতে পারে নাই। আপনি লিম্ফ নোডে না যাওয়ার পরে লিম্ফ নোডও সে কি হবে, তার একটা বাসস্থান থাকবে যেখানে কিনা লাইভ অর্গানিজম গুলো আছে। তাহলে এটা হলো তার প্রাইমারি টিউবারকুলোসিস। প্রাইমারি টিউবারকুলোসিসের দুইটা বাসস্থান তার লাংসের, একটা লাং প্যারেনকেমাতে আর একটাতে লিম্ফ নোডে। কেন? লিম্ফ নোডে হইতো না যদি কিনা ম্যাক্রোফেজটা তাকে মেরে ফেলতে পারতো, তাহলে লিম্ফ নোড পর্যন্ত হতো না। যেহেতু মারে নাই, ম্যাক্রোফেজের মাধ্যমে সে ওখানে চলে যায়, লিম্ফ নোডে সে বসে থাকতে পারবে যখন কিনা সে কিনা অ্যাক্টিভ। ওকে, আচ্ছা, তো এইটা হলো প্রাইমারি টিউবারকুলোসিস। এখন প্রাইমারি টিউবারকুলোসিস ম্যাক্রোফেজ যদিও তাকে মারতে পারে নাই, কিন্তু ম্যাক্রোফেজ অ্যাক্টিভ ভাবে কন্টিনিউয়াস ফাইট করবে, তাই তো? এইভাবে করে হবে কি, ওই যে একটা ফোকাস তৈরি করে ফেলে যে ম্যাক্রোফেজ আমি মারতে পারিনি, তাতে কি হয়েছে, অর্গানিজমটাকে মাঝখানে রেখে চারপাশ থেকে আমি ম্যাক্রোফেজ, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ ঘিরে ফেলবো। দেন আমি শুটিং করবো ওই এলাকাটায়। ওই এলাকাটাতে শুটিং করে ওই এলাকার মধ্যে আমি লিকুইফেক্টিভ নেক্রোসিস করে ফেলবো এবং সেই এরিয়াটাতে পরবর্তীতে কি হবে, ফাইব্রোসিস হয়ে যাবে, ক্যালসিফিকেশন হয়ে যাবে। 90% কেসে এই প্রাইমারি টিউবারকুলোসিসটা হিলিং বাই ফাইব্রোসিস হয়ে যেতে পারে, যেখানে কিনা আমি অর্গানিজমটাকে পুরোটা মেরে ফেলতে পারছি। এবং যেহেতু মেরে ফেলছি, অর্গানিজম মরার সাথে সাথে আশেপাশে কিছু টিস্যু ড্যামেজ হয়েছে এবং সেখানে পরবর্তীতে ক্যালসিফিকেশন হয়ে গেছে। যেহেতু এখানে অর্গানিজম গুলো মারা গেছে, তার মানে আর কি মানে মানে কি বলে, এখানে অলমোস্ট মারা গেছে, স্টিল অ্যাক্টিভ থাকতে পারে, ডিপেন্ড অন অন দ্য অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের কন্ডিশন। ঠিক আছে, এখানে যে হিলিং বাই ফাইব্রোসিস, এই হিলিং বাই ফাইব্রোসিসে কিছু অর্গানিজম মারা যাবে। কেউ কেউ পুরোপুরি রিজলভ করে ফেলতে পারে যে হ্যাঁ আমি পুরোপুরি ইলিমিনেট করছি, আমি জানি না কেন তারা এটা এখানে ইনক্লুড করে নাই। একটা পসিবিলিটি হলো পুরোপুরো কি বলে ইলিমিনেট করে ফেলা। দুই নম্বর পসিবিলিটি হলো আমি পুরোপুরি ইলিমিনেট করতে পারিনি, হিলিং বাই ফাইব্রোসিস ক্যালসিফিকেশন হয়েছে, প্রাইমারি ফোকাস হিসেবে রয়ে গেছে, যেটা কিনা ফিউচারে রিঅ্যাক্টিভেশন হওয়া পসিবল। আরেকটা হলো যে না, আমি প্রথম রেসপন্সটা করতে পারি নাই, তাকে আমি কনফাইন্ডও করতে পারি নাই, তাকে আমি ইলিমিনেটও করতে পারি নাই। সে কি হয়ে গেছে, ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গানিজমে, সরি বিভিন্ন অর্গানে ছড়ায় পড়ছে। ওকে, তো ইনিশিয়ালি যখন প্রাইমারি টিউবারকুলোসিস হবে, তিনটা পসিবিলিটি, এই তিনটা পসিবিলিটি ইম্পর্টেন্ট। যেমন আপনার মনে এরকম কোশ্চেন আসতো না যে আচ্ছা জিআই ট্র্যাক্টে কিভাবে টিউবারকুলোসিস হয়, কিডনিতে কিভাবে টিউবারকুলোসিস হয়, বোনসে কিভাবে টিউবারকুলোসিস হয়, রাইট? তাহলে দেখেন একটু কমন সেন্স চিন্তা করি। আমরা সবাই জানি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা একটা এয়ারবর্ন ডিজিজ। তাহলে এয়ারবর্ন হলো, তাহলে এটা বোনসে যায় কেমনে? তাহলে ব্লাডে ছাড়া তো আর সেখানে যাওয়ার সম্ভাবনা নাই, তাই না? তার মানে এই যে ডিসেমিনেশন গুলো যেটা হচ্ছে লাংস থেকে অন্য টিস্যুতে, এই ডিসেমিনেশনটা হয় হলো সেপ্টিসেমের মাধ্যমে, সেপ্টিসেমে না মানে ব্লাডের মাধ্যমে, ব্যাকটেরিয়ামিয়ার মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন ওই যে বললাম যে একটা পসিবিলিটি আমি প্রাইমারি টিউবারকুলোসিস তাকে ইনঅ্যাক্টিভ করে বসে রাখছি, সেই ইনঅ্যাক্টিভেটেড ফোকাস গুলো রিঅ্যাক্টিভেশন হয়ে যেতে পারে, সেটা হলো সেকেন্ডারি টিউবারকুলোসিস। এই সেকেন্ডারি টিউবারকুলোসিস আমি আবার পরবর্তীতে কন্ট্রোল করতে পারি, অথবা অথবা এটা দুই ভাবে প্রোগ্রেস করতে পারে। একটা প্রোগ্রেস করলো যে লোকালি খুব অ্যাডভান্স হয়ে গেল,
অথবা লোকালিও অ্যাডভান্স হয়ে গেল, ব্যাকটেরিয়া ডেভেলপ করলো, সেই ব্যাকটেরিয়া গুলো বিভিন্ন অর্গানে ছড়ায় পড়লো। এখন খুব ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করতে হবে। বাতাস দিয়ে ঢুকলো ফুসফুসে, দুইটা লোকেশনে গেল, পুরোপুরি এলিমিনেট করতে পারি, অথবা তারা ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকবে এখানে। ফিউচারে যদি রিঅ্যাক্টিভেশন হয়, ফিউচারে রিঅ্যাক্টিভেশন হওয়ার পরে সে লোকালি অ্যাডভান্স ডিজিজ হবে, অথবা সে অন্য কোথাও ছড়িয়ে পড়বে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা অ্যাডভান্স হয়ে যেতে পারে, সেখানে প্রোগ্রেসিভ পালমোনারি ডিজিজ এবং ব্যাকটেরিয়ামের মাধ্যমে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়া। এটা ফার্স্ট সেটিংও হতে পারে, এটা রিঅ্যাক্টিভেশনের পরেও হতে পারে। এভাবে গল্পের মতন করে যখন আপনি পড়বেন, এটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তারপর আমরা কয়েকটা পার্টিকুলার এরিয়াতে ফোকাস করব। পিপিডি মানে কি? পিপিডি মানে হলো এই যে স্কিন টেস্টটা করি সেটা, অর্থাৎ ইমিউনো রিঅ্যাক্টিভিটি আমাদের এখানে প্রকাশ করে। তারপর আমরা ফোকাস করব হলো গামা ইন্টারফেরন রিলিজ অ্যাসে। গামা ইন্টারফেরন রিলিজ অ্যাসেটা মানে কি বলে, আহ এটার একটা মানে পজিটিভ জিনিস হলো এখানে ফলস পজিটিভের পরিমাণ খুবই কম স্কিন টেস্টের সাথে কম্পেয়ার করলে। ক্যাজিয়েটিং গ্রানুলোমা বলতে কি বোঝায় আমরা অলরেডি এটা পড়ে ফেলছি, যে ক্যাজিয়েটিং গ্রানুলোমা মানে কি। টিউবারকুলোসিসের ওই যে বললাম যে প্রাইমারি ফোকাস ইনঅ্যাক্টিভ করে রাখছি, এখন একটা রিঅ্যাক্টিভেশন হলে তো ভাইয়া সমস্যা। কখন একটা মানুষের রিঅ্যাক্টিভেশন হতে পারে, এই রিঅ্যাক্টিভেশনের রিস্ক ফ্যাক্টর গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যখন জিআইটি পড়েছি সেখানে আমরা পড়েছি যে টি মানে নেক্রোসিস ফ্যাক্টর আলফা ইনহিবিটর ইউজ করলে রিঅ্যাক্টিভেশন হতে পারে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। তারপরে মোটামুটি এইটুকু পড়লে টিউবারকুলোসিস থেকে যতগুলো কোশ্চেন আসবে আপনারা পারবেন। তারপরে টপিক যেটা পড়তে হবে সেটা হলো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। যা পড়ালাম এর মধ্যে থেকে টিউবারকুলোসিস 100% কাভার ইনশাল্লাহ। তারপরে টপিক হলো লেপ্রোসি। লেপ্রোসিটা পুরোটা টপিক বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নাই। লেপ্রোসি থেকে যে জিনিসটা আসবে সেটা হলো, পুরো টপিক বাদ দেওয়ার দরকার নেই, অল্প কিছু জিনিস পড়েন। সেটা হলো কোন অর্গানিজম দিয়ে হয়। ডায়াগনোসিস এর ক্ষেত্রে যে ক্লিনিক্যাল পিকচারটা যেরকম, সেটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি লস অফ সেন্সেশন, তাই না? সেটা বলবে আপনাকে একদম, মানে ভেরি টিপিক্যাল পিকচার দিবে, স্কিন লেশনের কথা বলবে এবং বলবে যে সেন্সেশন লস হয়ে গেছে। ডায়াগনোসিস করার জন্য উপায়টা কি, এইটা জানা থাকলে পরীক্ষা আরো ভালো করবেন। অর্থাৎ ওই যে বললাম আসার সম্ভাবনা খুবই কম, যদি চলে আসে সেটাও পেরে গেলেন অ্যান্সার। স্কিন বায়োপসি অথবা টিস্যু পিসিআর করাটা হলো বেস্ট ওয়ে টু ডায়াগনোস। ল্যাপ্রোসির যে দুইটা ফর্ম, এগুলো না পড়লেও চলবে, ঠিক আছে? এগুলো খুবই মানে কি বলে, মানে অত বেশি কমন না, পরীক্ষা আসার সম্ভাবনা কম, না পড়লেও চলবে আর কি। ট্রিটমেন্ট হিসেবে আমাদের ড্যাপসন একটা ফেমাস ট্রিটমেন্ট তার ক্ষেত্রে। এই ড্যাপসনের কথাটা মনে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে ইন্ডিকেট করতে সুবিধা হবে। ড্যাপসন রিফাম্পিন টিউবারকুলার ফর্মের জন্য, আর ক্লোজামিন অ্যাডেড ফর দ্য ল্যাপ্রোমাটাস ফর্মের জন্য। এগেন দিস ইজ টু মাচ, মানে এটা যেই লেভেলে ইম্পর্টেন্ট সেটার তুলনায় থিঙ্ক করলে অ্যাকচুয়ালি দিস ইজ টু মাচ, বাট কেউ যদি পড়তে পারেন মোর দ্যান ওয়েলকাম। নেক্সট টপিক হলো আমাদের গ্রাম নেগেটিভ অর্গানিজমের অ্যালগোরিদম। অ্যাগেন গ্রাম নেগেটিভ অর্গানিজমের অ্যালগোরিদম পড়ার জন্য আমাদের কিছু বেজ লাইন থাকা দরকার, ঠিক আছে? যে বেজ লাইন গুলো না থাকলে আসলে সমস্যা। তো প্রথম বেজ লাইন আমি যেটা বলবো যে কারা কারা আসলে গ্রাম নেগেটিভ, ঠিক আছে? কোনটা ডিপ্লোকোকাই, কোনটা কক্কোব্যাসিলি, কোনটা কার রড, কোনটা ব্যাসিলি, ওকে? এইটা বাদ দেন আগে। আগে খালি বলেন যে কারা কারা গ্রাম নেগেটিভ। এটা হলো ফার্স্ট বেজ লাইন, মনে থাকবে, এটা হলো ফার্স্ট বেজ লাইন। কারা কারা গ্রাম নেগেটিভ এই কথাটা বলতে পারে কিনা একটা মানুষ। এবং এই বেজ লাইনের মধ্যে আপনাকে বলতে জানতে হবে গনরি, মেনিনজাইটিস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, পার্টুসিস বলতে পারলে ভালো, না পারলে সমস্যা নাই। তারপরে হলো সিডোমোনাস, স্যালমোনেলা, ইকোলাই, ক্লেবশিয়েলা, এন্টোরোব্যাক্টার। আর এদেরকে না বললেও চলবে আর কি, ঠিক আছে? যখন আমি আপনাকে বলবো যে গ্রাম নেগেটিভ অর্গানিজম কারা কারা আছে, আমি যে কয়টা নাম উচ্চারণ করলাম রেকর্ডেড দিন দেখে আবার রিপিট করে দেখবেন, এদের নাম যেন সবসময় বলতে পারেন। নিশেরিয়া গ্রুপ, হেমোফিলাস, বর্টেটুলা পার্টোসিস, সিডোমোনাস, সালমোনেলা, ইকোলাই, ক্লেবশিয়েলা, এন্টেরোব্যাক্টার। মাস্ট এগুলো জানতেই হবে, এগুলো না জানলে মহাবিপদ। ওকে? তারপরে যদি সম্ভব হয় সেকেন্ড বেজ লাইন, যেটা উইদাউট রিভিশন আমাকে পারতে হবে, যেটা যখন আমি বলবো
গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, এই কথাটা যদি মেনশন করে, গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, মাথার মধ্যে নক করতে হবে নিশেরিয়া গনরি অথবা নিশেরিয়া মেনিনজাইটিস। অবশ্যই সেটা আপনাকে স্যাম্পল দেখলে বুঝতে পারবেন যে কোথা থেকে স্যাম্পল নেওয়া হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো স্যাম্পলটা হলো সিএসএফ। তাহলে অবশ্যই আমি যদি বলি যে একটা পেশেন্টের এরকম ফিভার, হেডেক, সিএসএফ স্যাম্পল নেওয়া হয়েছে। সিএসএফ স্যাম্পল নেওয়ার পরে যেটা ডেভেলপ করছে, সরি, সিএসএফ স্যাম্পল নিছি, সেখানে আমি যেটা পাইছি সেটা হলো গ্রাম নেগেটিভ ডিপ্লোককাই। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? ওকে, ইউ উইল গেট ইট। আপনাকে বললাম যে ইউরেথ্রাল সোয়াব নেওয়া হয়েছে অথবা জেনিটাল ট্র্যাক্টের কোন একটা জায়গা থেকে সোয়াব নেওয়া হয়েছে। সেইখানে আমি আপনাকে বলতেছি তার ক্যারেক্টারটা, গ্রাম স্টেনিং এর ক্যারেক্টারটা কিরকম, গ্রাম নেগেটিভ ডিপ্লোককাই। ডায়াগনোসিস কি? তখন নিশ্চয়ই আপনি বলবেন না যে নিশেরিয়া মেনিনজাইটিস, রাইট? বলবেন? বলবেন না। সো দিস ইজ কল কমন সেন্স। কমন সেন্স রাখা যাওয়া যাবে না পরীক্ষা হলে। আরো একটা জিনিস বলতেছি, একটু রেয়ার, মানে রেয়ার, আই ডোন্ট নো, বাট পরীক্ষা পাই গেলে আমার একটা থ্যাঙ্কস দিন, পরীক্ষা হলে আমার জন্য দোয়া করেন। পেশেন্টের ইয়ং পেশেন্ট, ফ্যারিনজাইটাইটিস, তারপরে তার থ্রট সোয়াব নেওয়া হয়েছে। থ্রট সোয়াব নেওয়ার পরে হলো কি কি বলে, গ্রাম স্টেনিং করা হয়েছে। গ্রাম স্টেনিং করার পরে আপনাদের পজিটিভ আসছে হলো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। কাইন্ড অফ অ্যাটিপিক্যাল, রাইট? নাও হোয়াট শুড আই টেল? এখন আমি কি বলবো? কারণ আমরা জানি মেনিনজাইটিসে প্রথমে হলো রেসপিরেটরি ট্র্যাক্টে কলোনাইজ করে, তারপরে যায় হলো ব্রেনে, তারপরে মেনিনজাইটিস। এই পেশেন্ট নিয়ে আসছে ফ্যারিনজাইটিস। আবার আমাদের বলতেছে যে কি বলে, বলতেছে সোয়াব নেওয়ার পর আমাদের যেটা হয়েছে সেটা হলো গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। তাহলে তো আমি এটা স্ট্রেপ্টোকক্কাসও বলতে পারতেছি না। আর মেনিনজাইটিস এর ক্ষেত্রে আমি যেটা জানি, সে যদিও এখানে কলোনাইজ করে কিন্তু এখানে ডিজিজ করে না, তাহলে আমি এখন কি বলবো? সো ইউ গেট ইট। এটা হবে নাইজেরিয়া গনরি। ওকে, কাইন্ড অফ অ্যাটিপিক্যাল বাট কমন, মানে কোশ্চেনের ক্ষেত্রে কমন। তারপরের কথা হলো ল্যাকটোজ ফার্মেন্টেশন। ল্যাকটোজ, আচ্ছা, সবাই বুঝছে আশা করি। আমি আর খুব ডিটেলস তো যাওয়া দরকার নেই যে হাউ ইট দিস দিস ইজ পসিবল, রাইট? আই হোপ এভরিওয়ান গেটস ইট, যে হাউ ইজ দিস পসিবল। আমি খুব বেশি ডিটেলসে গেলাম না, আশা করি সবাই বুঝতে পারছে এটা। নেক্সট হলো ল্যাকটোজ ফার্মেন্টেশনের ক্যারেক্টার উপর বেস করে কিছু কথা। ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম, নন ল্যাকটোজ ফার্মেন্টিং অর্গানিজম, অহরহ আমরা এই কথাগুলো শুনি। কত ভিগোরিয়াসলি এটা মনে রাখা যায়? অ্যাগেন, দিস ইজ ভেরি ডিফিকাল্ট, রাইট? এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার আমার একটা পার্সোনাল ওয়ে আছে। ঠিক আছে, পার্সোনাল ওয়ে হলো ল্যাকটোজ ফার্মেন্টেশন কারা কারা করে এটা ধরে আমি নাম জপতে পারবো না। ল্যাকটোজ ফার্মেন্টেশন কারা কারা করে না এটা ধরেও আমি নাম জপতে পারবো না। আমি যেটা করব সেটা হলো আগে খুঁজে বের করব খুব ইম্পর্টেন্ট অর্গানিজম কোনটা যেটা পরীক্ষা আসতে পারে। ইকোলাই খুবই ইম্পর্টেন্ট। তখন আমি চিন্তা করবো যে আচ্ছা, ইকোলাই কি ল্যাকটোজ ফার্মেন্টিং নাকি ল্যাকটোজ ফার্মেন্টিং না? হ্যাঁ, ইকোলাই ল্যাকটোজ ফার্মেন্টিং। ঠিক আছে, ক্লেবশিয়ালের একটা, এভাবে চিন্তা করবো আমি। ইম্পর্টেন্ট অর্গানিজমটাকে ফোকাস করব, তারপরে তার ক্যারেক্টারটা মনে রাখবো। এরকম না যে ল্যাকটোজ ফার্মেন্টেশন কে করে, অর্গানিজমের নাম মুখস্থ করো। হেল্পফুল না। ঠিক আছে, তারপরে কথা আমি যেটা বলবো সেম, সিডোমোনাস। আমি কি চিন্তা করবো ল্যাকটোজ ফার্মেন্টেশনের ক্ষেত্রে? সে ল্যাকটোজ ফার্মেন্টেশন করে না, ওকে, কিন্তু অক্সিডেজ পজিটিভ। আচ্ছা, এটা ডিফারেন্ট কথা। ল্যাকটোজ ফার্মেন্টেশন করে না, এভাবে মনে রাখবো। ল্যাকটোজ ফার্মেন্টেশন করে না কি করে না, করে না কি করে না, এটার মধ্যে ইকোলাই, ক্লেবশিলা, এন্টারোব্যাকটেরিয়া, এই তিনটা করে। এই দুইটা অন্তত খুব ভালো করে মনে রাখি, বাকিটা মনে না রাখলেও চলবে। এটা ইউটিআই যখন ডায়াগনোসিস করব তখন কাজে আসবে। কিভাবে কাজে আসবে? বলবে একটা পেশেন্টের ইউটিআই সিমটম, গ্রাম স্টেনিং করছি, গ্রাম নেগেটিভ অর্গানিজম, গ্রাম নেগেটিভ রড। গ্রাম নেগেটিভ রডের মধ্যে আমরা দেখতেছি যে তারা ল্যাকটোজ ফার্মেন্টেশন করে না। তখন একটা ডায়াগনোসিস হয়ে যাবে সিডোমোনাস। ঠিক আছে, ব্যাপারটা হলো এইভাবে। আর ল্যাকটোজ ফার্মেন্টেশন করে, ডায়াগনোসিস হয়ে যাবে ইকোলাই, এইভাবে আর কি। অ্যাগেন আপনাদেরকে একটু চ্যালেঞ্জ দিতে পারে। আপনি যখন এইভাবে বারবার আপনি কোশ্চেন গুলো ফেস করবেন, বারবার আপনি এই টেবিলটাতে আসবেন, আপনার ধীরে ধীরে এই টেবিলটাতে অনেক ম্যাচুরিটি হয়ে যাবে ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? আচ্ছা, আমরা আবার উপরে যাই। এখন যেটা সময় এই টেবিলটাকে আরেকটু বেশি এনগালফ করার। আমাদের বেসলাইন বলেছি, ফার্স্ট বেসলাইন গ্রাম নেগেটিভ অর্গানিজমের কথা বললে যেন আমি নামগুলো বলতে পারি, যে নামগুলো আমি মেনশন করছি।
গ্রাম নেগেটিভ ডিপ্লোককাই বলতে যেন আমরা নিশিয়া এই কথাটুকু যেন অন্তত বলতে পারি। গ্রাম নেগেটিভ রড, এটা হলো আমার পরের টপিক। গ্রাম নেগেটিভ রড এই কথাটা বললে যেন আমি অ্যাগেইন স্যালমোনেলা, সিডোমোনাস, ইকোলাই, ক্লেবসিলা এই কয়টা কথা যেন অন্তত মুখ দিয়ে বের হয়। ঠিক আছে। কার্ভড রড, এর পরের বেজলাইন আর কি। কার্ভড অর্গানিজম কি কি আছে? কার্ভড অর্গানিজম আপনাকে বলবে যে স্টেনিং এ কার্ভড অর্গানিজম পাওয়া গেছে, গ্রাম স্টেনিং ইয়াতে নেগেটিভ এবং কার্ভড অর্গানিজম। আপনাকে অনেক বড় একটা হিন্টস দিল, এই বড় হিন্টসটা মিস করাটা উচিত হবে না, এই জন্য এটা পড়া উচিত। সো দিস ইজ মাই নেক্সট বেজ লাইন, যে উইদাউট এনি রিভিশন পড়া উচিত বা পড়ার সময় এগুলো খেয়াল রাখা উচিত। এখন আসি কক্কো ব্যাসিলি। যদি বলে যে কক্কো ব্যাসিলি হেমোফিলাস সরাসরি বলতে পারে এই কোড অ্যান্ড কোড এই ওয়ার্ডটা মেনশন করতে পারে যে কক্কো ব্যাসিলি। সবচেয়ে বেশি সময় যেটা মেনশন করবে এটা, সেটা হলো হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, তারপরের টপিক কি? তারপরের টপিক আমাদের, আপনারা যারা ক্লাসে আজকে জয়েন করছেন সবাই কি ফার্স্ট এডটা কি পেপার কপি নাকি পিডিএফ কপি? তো জানেন যে পিডিএফ কপি তো কিন্তু এডিট করা যায়, অর্থাৎ এখানে নোট নেওয়া যায়, নোট অ্যাড করা যায়, অথবা পেপার কপি হলে তো খুবই ভালো। আমরা যে কাজটা করব সেটা হলো কে কি ডিজিজ করে সেটা আমরা এখানে একটু লিখে রাখবো। এবং আগের গ্রাম পজিটিভ যে চার্টটা আছে সেখানে আমরা সেম সেম কাজটা করবো, একটু ইম্পর্টেন্ট টপিক গুলো, দ্যাটস ইট। নিশিরা গনরে কি কি কাজ করে, কি কি ডিজিজ করে, একটা অবশ্যই অ্যাড করবো, সেটা হলো সেপটিক আর্থ্রাইটিস করে, এটা মিস করা যাবে না। নিজের মেনিনজাইটিস করে, মেনিনজাইটিস করে আমরা সবাই জানি। মেনিনজাইটিক সেপসিস করে, নিচেরিয়া সেপসিস করে, এবং সেখান থেকে ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম করে। ইফ পসিবল লিখে রাখি। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কি কি ডিজিজ করে, ক্যাম্পলোব্যাক্টেরিয়া জেজুনির সাথে কি কি ডিজিজ রিলেটেড, এখানে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসটা নিয়ে আসতে হবে। তারপরে ভিব্রিও কলেরি কি ডিজিজ করে, ইফ পসিবল এই টেবিলটাতে আরেকটু অ্যাড করবেন, ভিব্রিও কলেরি কি ডিজিজ করে, কোন টক্সিন রিলিজ করে, টক্সিনের মেকানিজম অ্যাকশন কি। এইচ পাইলোরি কি ডিজিজ করে সবাই জানে, লেখা লাগবে না। যেটা আপনি অলরেডি জানেন সেটা ওই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লেখার দরকার নেই, যে সবকিছুর পাশে লিখছি এটা আমি লিখবো না কেন, এটা লিখবেন না কারণ এটা আপনি অলরেডি জানেন। ওকে। সিডোমোনাস কি কি ডিজিজ করে, লিস্টটা অনেক বড় হয়ে যাবে। সিডোমোনাসের ক্ষেত্রে দুইটা কাজ করব। সিডোমোনাস কি কি ডিজিজ করে কমন জিনিস নিয়ে আসবো, হট টাব ফলিকুলাইটিস, ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না। ওকে, এই ধরনের জিনিস। তারপরে আমি যেটা অ্যাড করব সেটা হলো সিডোমোনাস কে কিল করতে পারে এরকম কয়েকটা অ্যান্টিবায়োটিকের নাম আমি লিখে রাখবো, এবং পরবর্তীতে এই টেবিলটা পড়ার সময় একসাথে টপিক গুলো পড়ে ফেলবো। ইকোলাই কি কি ডিজিজ করে, কি কি টক্সিন রিলিজ করে, অ্যাগেন কি কি ডিজিজ করে অনেক কিছুই মনে থাকবে, টক্সিনটাতে একটু ফোকাস করতে পারেন এই জায়গাতে। সালমোনেলা কি ডিজিজ করে, কিভাবে ডিজিজ করে একটু লিখে রাখতে পারেন চাইলে। সো এটা হবে খুবই সাবজেক্টিভ, এক একজনের নোট এক এক রকম হবে, বাট ইটস নট এ ব্যাড আইডিয়া টু রাইট ইট ডাউন। ওকে। আচ্ছা, কার্ভ অর্গানিজম গুলো তারা সবাই ইউজুয়ালি অক্সিডেজ পজিটিভ, এবং তাদের মধ্যে আমরা দেখলাম ক্যারেক্টার গুলো কি, কক্টোব্যাসিলের মধ্যে দুইটা জিনিস পড়তেই হবে, ব্রুসেলা ফ্রুসেলা ভুকুচুর ফাচুর গুলো না পড়লেও চলবে। নিশিরের মধ্যে চলে আসি, নিশিরের এই দুইটা পার্থক্য অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে ঘুরে পেঁচে পরীক্ষা জিজ্ঞেস করে, এবং এটার সাথে কিছু পার্টিকুলার কজ জড়িত। যেমন কেন নিশিরে মেনিনজাইটিস এর জন্য ভ্যাকসিন আছে, গনরির জন্য ভ্যাকসিন নাই, তাদের প্যাথোজেনিক ফ্যাক্টরের মধ্যে কোনটা কি, আশয় বিষয় এগুলো পরীক্ষাতে আসে। দুইজনের মধ্যে কমন ফ্যাক্টরের মধ্যে একটা কমন ফ্যাক্টর হলো আইজিএ প্রোটিয়াজ আছে, এটা তাদের ভিরুলেন্ট ফ্যাক্টর, খুব কমন এবং পরীক্ষায় আসার মতন। ওকে। দুইজনেই লাইপো অলিগোস্যাকারাইড কন্টেন্ট করতেছে উইথ স্ট্রং এন্ডোটক্সিন অ্যাক্টিভিটি, এর জন্য সেপ্টিসেমিয়া করতে পারে। আর কি পড়বো আমরা এখান থেকে, এইটুকু মাস্ট। ক্যাপসুল কার আছে, ক্যাপসুল কার নাই। আহ ম্যালটোজ অ্যাসিড ডিটেকশন বাদ দেন, এটা লাগবে না। কার জন্য ভ্যাকসিন প্রযোজ্য, কার জন্য ভ্যাকসিন প্রযোজ্য না। মোড অফ ট্রান্সমিশন, কি কি ডিজিজ করে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কি কি ডিজিজ করে, কে কোন ধরনের ডিজিজ করে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সাথে আমি আজকে আর একটা নতুন অ্যাড করে দিছি। মেনিঙ্গোকক্কিমিয়া যখন সে করে তখন ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম করে, হোয়াট ইজ দ্যাট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস করার জন্য র্যাপিড মেথড যেটা, সেটা হলো NAAT, মনে রাখতে হবে, এটা স্টেপ 3 পর্যন্ত কাজে লাগবে। ডায়াগনোসিস করার জন্য কালচার বেসড টেস্ট অথবা PCR, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রিমেম্বার দ্য নেম PCR হুইচ ইজ ভেরি র্যাপিড। পার্থক্য কিভাবে করে, কালচার দিয়ে করতে, কালচারে অর্গানিজম গ্রো করতে সময় লাগে, PCR খুব দ্রুত রেজাল্ট দেয়। প্রিভেনশন, প্রিভেনশন, লিসেন অ্যাগেন সবসময়, আরে কন্ডোম ইউজ করলে প্রিভেনশন হবে তো সবাই পারে, এটা আবার পড়ার কি আছে, না দেখা গেছে ওইটা মুখস্থ করতেছে। ঠিক আছে। তারপরে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট আছে, এটা আমি পারি না, একটুখানি ফোকাস করি।
যে এটা কি নিওনেটের ক্ষেত্রে কি ডিজিজ করতে পারে এবং সেটার জন্য আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি ইরিথ্রোমাইসিন। এই কথাটা আমার জন্য ইম্পর্টেন্ট, নতুন মনে হচ্ছে, পরীক্ষা আসলে আমি আটকে যাবো। এইটাতে ভালো করে ফোকাস করি। তারপরে মেনিনগো কক্কায় গিয়ে কাদের ক্ষেত্রে হয়, ভ্যাকসিন কাদের ক্ষেত্রে দিব, ওই যে হোস্টেলে থাকতেছে এরকম ছেলেপিলে, ইয়ং ছেলেপিলে, তাদেরকে দিব। এক্সপোজার হয়েছে, এখন আমি কি করব? এক্সপোজার হওয়ার পর আমি তাকে রিফ্যাম্পিন দিতে পারি, তাকে আমি সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি। আহ, আহ, এই তিনটা যে কোনো একটা দিয়ে আমি কন্টাক্ট ট্রিট করতে পারি। অর্থাৎ নিউকেরিয়া মেনিনজাইটিস দিয়ে ইনফেকশন হয়েছে এরকম একজনের এক্সপোজার এসে গেছে, তাদের ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্টের অপশন হয় তিনটা। আর নিউকেরিয়া মেনিনজাইটিস যদি হয়ে যায়, তাহলে আমি তাদেরকে ট্রিটমেন্ট করব হলো সেফট্রি অ্যাকশন দিয়ে। অথবা যখন আমি সাসপেক্ট করব নিউকেরিয়া কি বলে মেনিনজাইটিস সাসপেক্ট করলে সেফট্রি একদিন শুরু করে দিব ইনশাল্লাহ। তারপরের কথা হলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে গণককের ম্যানেজমেন্টে কি অ্যাগেইন সেফটি অ্যাকশন। কিন্তু আমি যদি চিন্তা করি যে ওকে, ক্লামাইডিয়াল ইনফেকশন কো ইনফেকশন থাকতে পারে, এক্সক্লুড করা যায়, এবং যদি সেটা সাসপেক্ট করি, এক্সক্লুড করতে যদি না পারি, না পারলে সাথে সাথে ডক্সিসাইক্লিন দিয়ে দিব, কারণ কো ইনফেকশনটা খুবই কমন। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি যখন আমরা পড়বো, আবার নিজেকে একটু এমফাসাইজ করবো, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জিতে কাদের ডিজিজ হবে। একটা হলো নন টাইপেবল হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, আর দিয়ে নন স্পেসিফিক ডিজিজ হয় নিউমোনিয়া, আপার কি বলে সাইনাস ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো সাইনোসাইটিস, এইসব। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি যদি হয়, একটা হলো নন টাইপেবল হেমোফিলাস আর একটা হলো হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি হাইলি ইনভেসিভ, মর্টালিটি অনেক হাই, মরবিডিটি অনেক হাই, স্ট্রং অর্গানিজম। কিন্তু আমরা জানি এটার এগেনস্টে ভ্যাকসিন আছে, তাহলে কাদের ক্ষেত্রে হবে? যাদের ভ্যাকসিন হয় নাই, যারা আনভ্যাকসিনেটেড, তাদের ক্ষেত্রে এটা রিস্ক ফ্যাক্টরটা খুবই বেশি। ওকে, আপনাদেরকে কথাটা লেখা আছে যে নন টাইপেবল স্টেন ইজ দ্য মোস্ট কমন কজ অফ মিউকোসাল ইনফেকশন, অটিটিস মিডিয়া, কনজাংটিভাইটিস, ব্রঙ্কাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন, এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে সে কিভাবে ডিজিজ করে, তার ক্যারেক্টারটা কিরকম, সে কি কি ডিজিজ করে, এই কথাগুলো ইম্পর্টেন্ট। এপিগোলোটাইটিস করবে, সে এপিগোলোটাইটিস এর সিমটমটা কিরকম, এক্স রেতে কিভাবে প্রেজেন্ট থাকে, কিভাবে আমি এটাকে ট্রিটমেন্ট করতে পারি, এই প্রতিটা কথা ইম্পর্টেন্ট। এবং ভ্যাকসিনটা কার এগেনস্টে, কি কি ধরনের ভ্যাকসিন আছে, কাদেরকে ভ্যাকসিন দেওয়া যায়, যত বেশি মনে রাখতে পারেন। তারপরে কথা হলো বরকুরারিয়া, দূর, এসব লাগবে না। তারপরে হলো বর্টেটেলা পার্টোসিস। বর্টেটেলা পার্টোসিস মডারেট ইম্পর্টেন্ট, ক্যারেক্টার জানতে হবে, কি কি ডিজিজ করে, সেই ডিজিজটা ইম্পর্টেন্ট। হুপিং কফ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আপনাকে ক্লিনিক্যাল পিকচার ডেসক্রাইব করবে, সেটা দিয়ে আপনাকে বুঝে ফেলতে হবে যে এটা হুপিং কফের কথা বলতেছে সে, এবং এটা প্রিভেনশনের জন্য আমাদের কি ভ্যাকসিনের কথা বলা আছে, সেই ভ্যাকসিনের কথা আমরা জানবো। ট্রিটমেন্ট যদি পসিবল হয় আর কি জানবেন, আর কি ট্রিটমেন্ট জানলে ভালো। এগেন এগুলো জানলে যেটা হবে, কিছু কমায় দেওয়া যায়। যেটা যেমন ফর এক্সাম্পল একটা ট্রিটমেন্ট না জানলেও চলবে স্টেপ ওয়ানে, কিন্তু পড়ে ফেললে হবে কি স্টেপ টুর জন্য একটু আগানো হবে। ব্রুসেলোসিস, এই ধরনের কথাবার্তা অনেক শুনবেন, কিন্তু এটা স্কিপ করলে পরীক্ষায় পাশ পেলে সমস্যা হবে না। আর একটা জিনিস পড়তে পারেন, সেটা হলো আনপাস্টুরাইজ মিল্ক। এই গরুর ফার্ম, ক্যাটল ফার্মের সাথে যারা জড়িত তাদের ক্ষেত্রে এটা হয়, ক্যাটল ফার্মের সাথে জড়িত তাদের ক্ষেত্রে এটা হয়, ব্রুসেলোসিস। ওকে, লিজিওনেলা নিউমোফিলিয়া, এইটা না পারলে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই, এবং মাইক্রোবায়োলজি আর পড়ার মানে দরকারই নেই, ঠিক আছে। এটা লাগবেই লাগবে, এবং এটার কি কি জিনিস লাগবে সেটা আমি খুব ভালো করে বলে দিতেছি। ওকে, লিজিওনেলা যে ওরা এত পছন্দ করে, এটা বলার মতন না। বলবে একটা পেশেন্ট রিসেন্টলি মানে পানির এক্সপোজারে যাওয়া লাগে, এরকম কোন একটা কিছু, ধরেন ক্রুজ শিপে করে ঘুরে আসছে, ঠিক আছে, অথবা ওয়াটার বেস, আপনার কি বলে সামথিং সামথিং, এরকম একটা কিছু। সেখান থেকে আসার পরে তার দুইটা ডিজিজ একসাথে, দুইটা সিমটম একসাথে, রেসপিরেটরি সিমটম, জিআই সিমটম। চোখ বন্ধ করে এটা লিজিওনেলা নিউমোফিলিয়া দাগায় দিবেন, মনে থাকবে। যদি দুইটা এভাবে ক্লাসিক নাও দেয়, যদি বলে রিসেন্টলি ট্যুর করে আসছে যেখানে ওয়াটার বেসড এরকম কি বলে ওয়াটার এবং এয়ারের একটা মিক্সচার আছে, মানে এয়ার কন্ডিশনিং সিস্টেম, তারপর থেকে আসার পরে আপনাকে যেটা যদি এরকম নিউমোনিয়া হয়, এটা চিন্তা করতে হবে। নার্সিং হোমে থাকে একটা পেশেন্ট, সে যদি নিউমোনিয়া ডেভেলপ করে, এলডারলি পেশেন্ট, লিজিওনেলা নিউমোফিলিয়া চিন্তা করতে হবে, ঠিক আছে। আর ক্লাসিক সিনারিও যেটা, একই সাথে রেসপিরেটরি সিমটম, একই সাথে জিআই সিমটম, এই ফার্স্ট জিনিস ফার্স্ট, আমি ডায়াগনোসিসটা বুঝি কিনা।
ডায়াগনোসিসে না বুঝলে বাকি জিনিসের আর কোনো দরকারই তো নেই, তাই না? ক্যারেক্টারটা অনেক সময় বলবে যে গ্রাম স্টেন করে কি পাওয়া গেছে। ওকে, অনেক সময় এখানে সিলভার স্টেনের কথা বলে, না জানলে সমস্যা নেই, গ্রাম নেগেটিভ রড এই কথাটা বলবে সব সময়। লেভেল 2 or 3 কোশ্চেন আপনাকে ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে যে ওকে তোমার কাছে কি মনে হয় বেসড অন দিস কি দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে চাও, ম্যাক্রোলাইড অথবা কুইনোল। এগুলো হলো আস্তে আস্তে কঠিন, মানে যখন তো ডিপ হবে, যত ইনফরমেশন একসাথে বেশি হবে। এখন আপনাকে আবার ম্যাক্রোলাইড, তাহলে অ্যান্টিবায়োটিক ম্যাক্রোলাইডের মধ্যে কারা কারা আছে, কঠিন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। বাট ইটস ওকে, অনেক কোশ্চেন সলভ করবেন, অনেক পড়বেন, বারবার ভুল করবেন, বারবার কাম ব্যাক করবেন। এইভাবে আসলে ইউএসএমএল তে একটা স্টুডেন্টের ম্যাচুরিটি গ্রো করে, এবং এই জন্য ইউএসএমএল তে সময় বেশি লাগে, এবং এই জন্য বেশি সময় দিতে হবে। আপনার কাছে মনে হতে পারে এত দিন লাগে কি পড়বো, এই যে সামনে আগাইলে বুঝবেন আর কি। আর যে আগের কত সিস্টেম পড়ছেন, কত ডিজিজ পড়ছেন, কত এরকম, মানে যেগুলো এরকম বেশি হাই এল বলি না, যে একদম এই লাইনটা একদম ইম্পর্টেন্ট, পড়ানোর সময় কিন্তু মনে হয় যে অনেক কম, একসাথে করার পরে দেখবেন মাথায় থাকতেছে না। ঠিক আছে। সেই লিজিওনেলার ডিজিজ কিভাবে হয়, সেই লিজিওনেলার ডিজিজ বলতে কি বুঝায় আমরা বুঝলাম, এই কয়েকটা কথা জানলে মোর দ্যান এনাফ। সিরোমোনাস এরিজিনোসা থেকে কয়েকটা জিনিস যদি আপনি জানেন, আপনার পরীক্ষায় আপনার কি বলে মানে অ্যান্সার গুলি, তার মধ্যে টপ যেটা, সেটা হলো সিরোমোনাসকে ট্রিটমেন্ট করার জন্য আমাদের কি কি অপশন আছে। এটা যদি প্রথমে মুখস্থ করে ফেলতে পারেন, তাহলে দেখবেন এখান থেকে একটা কোশ্চেন আপনি কমনলি পারতেছেন, বারবার পাইতেছেন, অ্যান্সার করতেছেন, বারবার পাইতেছেন, অ্যান্সার করতেছেন। তারপরে যেটা জানবেন সেটা হলো সিডোমোনাসকে কি ডিজিজ করতে পারে, এনিথিং, অলমোস্ট এনিথিং। নিউমোনিয়া, হ্যাঁ সম্ভব। সেপ্টিসিমিয়া সম্ভব। স্কিন, হ্যাঁ। একটেমা গ্যাংগ্রেনোসাম। তারপরে আর কি করতে পারে, অস্টিওমাইলিটিস, হ্যাঁ পারে। ইউটিআই পারে। অটিটিস এক্সটার্না পারে। কয়েকটা জিনিস পারা উচিত, সেটা হলো সুইম করছে সুইমিং পুলে, এখন হলো এক্সটার্নাল ইনফেকশন, অথবা ম্যালিগনেন্ট অটাইটিস, কি বলে, ম্যালিগন্যান্ট এক্সটার্নাল এয়ার ইনফেকশন যেটা সেটা, অথবা হট টাব ফলিকুলাইটিস, হট টাবে গেছে তারপরে সারা স্কিনের মধ্যে তার ইনফেকশন, এটা হলো হট টাব ফলিকুলাইটিস। অথবা একটা পেশেন্টের বার্নের পেশেন্ট, এখন তার স্কিনে ইনফেকশন হয়েছে, বার্ন ভিক্টিমের ক্ষেত্রে ওন্ডের মধ্যে ইনফেকশন। এটা হলো খুবই ক্লাসিক, খুবই খুবই ক্লাসিক, যেটা দিয়ে আপনার এটা বললে আর কোনো কথা নাই, চোখ বন্ধ করে সিডোমোনাস আমরা বলে দিব, মনে থাকবে। কোনো কথা নেই, এটা বললে সাথে সাথে আমরা কি বলে দিব, সিডোমোনাস আমরা বলে দিব। ওকে। ইরেথ্রিমা গ্যাংগ্রেনোসাম জিনিসটা, সরি, একথিমা গ্যাংগ্রেনোসাম জিনিসটা হলো স্কিনের মধ্যে লেশন নিয়ে বলবে, যার কিনা সিডোমোনাস ব্যাকটেরিয়া হয়েছে, টিপিক্যালি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট। কিন্তু ওইটা পরীক্ষায় আসার চেয়ে বাকি এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। হসপিটালাইজড পেশেন্ট নিউমোনিয়া সিডোমোনাস হতে পারে, হসপিটালাইজড পেশেন্ট ইউটিআই সিডোমোনাস হতে পারে, মনে থাকবে। আচ্ছা। তার ক্ষেত্রে তার ক্ষেত্রে সবই ইম্পর্টেন্ট, আসলে বলাটা কঠিন, সে আসলে তার ভিরুলেন্ট ফ্যাক্টর গুলোর মধ্যে কি কি আছে যতটুকু সম্ভব মনে রাখেন, আর মনে না রাখতে পারলে সমস্যা নাই, বাকি যেগুলো বলছি এগুলো মনে রাখি, তাহলে মোর দ্যান এনাফ। ক্যারেক্টার গুলো লাগবে, যে তার ক্যারেক্টারটা কি, অনেক সময় সরাসরি ক্যারেক্টার থেকে প্রশ্ন আসবে। ওকে। অলরাইট, সামনে আগাচ্ছি। সালমোনেলা ভার্সাস সেগালা। সালমোনেলা টাইফি, সালমোনেলার আদার স্পিসিস এক্সেপ্ট সালমোনেলা টাইফি, আর হলো শিগেল। তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে যে অর্গানিজম গুলো, এই যে গ্রুপটা নিয়ে আমি কথা হচ্ছে, এই গ্রুপটা কি ধরনের ডিজিজ করে। প্রথমে এভাবে নিজেকে ফোকাস করে ফেলবেন, এই গ্রুপটা এরকম ধরনের কোন একটা টেবিল, পার্থক্যকরণের যে টেবিল পড়ি আমরা, এতে পড়ার মধ্যে যে কাজটা করতে হয় সেটা হলো সিমিলারিটিস আছে কিনা, আগে সিমিলারিটিস খুঁজে বের করতে হয়। তাহলে সিমিলারিটিস কি, ইনভার্ট করে জিআইপি কে, ইনভার্ট করে এম সেল কে, এরা সবাই গ্রাম নেগেটিভ রড, এরা সবাই নন ল্যাকটোজ ফার্মেন্টার, এরা সবাই ডায়রিয়া করে, কাইন্ড অফ, রাইট। এগুলো হলো সিমিলারিটিস। তারপরে আস্তে 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 সামনে আগাবেন। ঠিক আছে। ফ্লাজেলা, এটা হলো একটা ভিরুলেন্ট ফ্যাক্টরের সাথে সম্পর্কিত, ফ্লাজেলার কথা জিজ্ঞেস করতে পারেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইনফেকশাস ডোজ, অর্থাৎ কে কত বেশি মানে মানে হাইলি কন্টামিনেন্ট, খুব বেশি মানে অল্প একটু ডোজেই ছড়ায় পড়বে, ডিজিজ করে ফেলবে, তাহলে কি সেটা বেশি ডেঞ্জারাস না? তাহলে চিন্তা করবে যে ইনফেকশাস ডোজ কার হাই কার লো, এক নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস হলো ইনভেসিভনেস, ব্লাডি ডায়রিয়া করবে কিনা। তাহলে কাদের ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া করবে, কাদের ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া করবে না।
এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে কার ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া করবে, কার ক্ষেত্রে ব্লাডি ডায়রিয়া করবে না। সাউন্ডস লাইক শিগেলা তুমি অনেক বেশি খেপা, তাই না? শিগেলারে মনে হচ্ছে অনেক বেশি ইনভেসিভ। শিগেলা অল্প একটু ডোজ হলে কাজ হয়ে যায়। শিগেলা কি করে? ব্লাডি ডায়রিয়া করে। এবং শিগেলার ক্ষেত্রে তাহলে এত যদি সে অ্যাক্টিভ হয় তাহলে আমাদের কি হবে? ইন্টারভেলটা খুব কম থাকবে, যে যখন অ্যাটাক করছে এবং যখন ডিজিজ ম্যানিফেস্টেশন হচ্ছে এটাও কম থাকবে। এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ভ্যাকসিনও নাই, অর্থাৎ তারে ডিল করাটা কোয়াইট ডিফিকাল্ট। তো খেয়াল করে দেখছেন যে একজনের মধ্যে সব ডোজ গুলো আমরা দিয়ে দিতে পারতেছি। এইভাবে আমরা চিন্তা করব। এইটাই আর কি মেইন জিনিস। আর স্যালমোনেলা যখন আমরা পড়বো তখন এটার ক্ষেত্রে কি বলে, এটার ক্ষেত্রে আমাদের ভ্যাকসিন পসিবল, এটা কি কি ডিজিজ করে, মেকানিজম কি, মোটামুটি একটু পড়লে মোর দেন এনাফ। তারপরে টপিক হলো ইয়ার্সিনিয়া এন্টেরোকোলাইটিকা। ইয়ারসিনিয়া এন্টেরোকোলাইটিকাটা ইউএস এর জন্য বেশি প্রযোজ্য। কারণ হলো এখানে ওরা ওই কুত্তা বিলাই পালে অনেক বেশি। এই নতুন ফ্যাশন, কুত্তা বিলের প্রতি ভালোবাসা। মানুষের প্রতি ভালোবাসা নাই, কুত্তা বিলের কারণে তাদের দরদের শেষ নাই। আর দেখবেন, আমি বলে দিই এদের ফেসবুকের পোস্টের ধরন, আমি বলছি আপনাদের আগেও, দেখবেন খালি মানুষের নিয়ে তার হলো সকল চুলকানি, এই কমপ্লেন সেই কমপ্লেন, আর কুত্তা বিলের প্রতি হলো তার ভালোবাসা। দেখেন যদি আমার এই প্যাটার্ন যদি না মিলে অন্য কথা বলি। আর মানুষের ব্যাপারে হলো তার ওই হেট করা টাইপের স্ট্যাটাস সবসময়। এই জেনারেশনের এই সমস্যা, রিলেটিভদের এই সমস্যা, প্যারেন্টসদের এই সমস্যা, ছেলেদের এই সমস্যা, মেয়েদের এই সমস্যা, অমুকের এই সমস্যা, হাজবেন্ডদের, সকল হাজবেন্ডদের এই সমস্যা, সকল ওয়াইফদের এই সমস্যা, সকল হুজুরদের এই সমস্যা, সকল অমুকদের এই সমস্যা, বুঝছেন? মানে সকল হেড কমেন্ট ওর কাছে ভালো কুত্তা আর বিলাই। ওকে, তারপরে টপিক হলো ইয়ারসিনা এন্টেরোকোলাই ইয়ারসিনিয়া এন্টেরোকোলাইটিকা। আমি আরো এরকম অনেক কিছু জানি, আমি বলি না আপনাদের আর কি, আপনারা কি চিন্তা করেন এই জন্য। কিন্তু আচ্ছা মানবেন, ইয়ারসিনিয়া এন্টেরোকোলাইটিকার মধ্যে হলো গ্রাম নেগেটিভ। ইয়ারসিনিয়া এন্টেরোকোলাইটিকা কেন ইম্পর্টেন্ট সেটা বলার চেষ্টা করতেছি। কি কি ডিজিজ করে, ক্যারেক্টার কি, ট্রান্সমিশনের ধরন কিরকম, শেষ। ল্যাকটোজ ফার্মেন্টিং এন্টারিক ব্যাকটেরিয়া, আমাদের মধ্যে অনেকের এই স্কিলটা আছে, মুখস্থ করে বলতে পারেন, যারা মুখস্থ করতে পারেন মুখস্থ করেন, ধরে রাখবো না। কোলাই, এই টেবিলটার মধ্যে যদি মুখস্থ করার এতই শখ থাকে টেবিলটা মুখস্থ করে ফেলেন। নাম কি, কোন ধরনের স্টেন, কি ধরনের ডিজিজ করে, কিভাবে প্রেজেন্ট করে, টক্সিনের মেকানিজম অ্যাকশন কি, টক্সিনটা কি। এই টেবিলটা যদি পুরোটা মুখস্থ করতে পারেন, পুরোটা যদি মনে রাখতে পারেন, একটা কোশ্চেন যে কোনো এনবিএমই যে কোনো মেইন পরীক্ষাতে কনফার্ম। ক্লেবসিলা দিয়ে যখন পড়া শুরু করবো ফার্স্টে জিজ্ঞেস করবো ক্লেবসিলা কি ধরনের ডিজিজ করে, কি ধরনের অর্গানিজম, মোড অফ ট্রান্সমিশন কি, কোথায় থাকে, ইউজুয়াল হ্যাবিটেট কোথায়। ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, এটার মধ্যে হলো সে 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সে গ্রো করতে পারে, যেটা কোয়াইট রেয়ার, এই জন্য এটা মনে রাখবো। সাইড শেপটা মনে রাখবো, ক্যারেক্টারটা মনে রাখবো। ট্রান্সমিশনের রুট হলো ফিকাল ওরাল ট্রান্সমিশন। এবং অ্যাগেন এক্ষেত্রে ওই যে কুত্তা বিলাই এবং শুয়োর এদের কন্টাক্টে যারা আছে তাদের ক্ষেত্রে এই জিনিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, দ্যাটস ওয়াই ইউএসএ তে এটা বেশি কমন। তারপরে কথা হলো যে এটার সাথে গিলেনবেরির একটা সম্পর্ক আছে, এটার সাথে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসবে মাস্ট। আমি মানে আসলে ওই মডার্ন জেনারেশনের চক্ষুশূল হয়ে যাব সোজা কথা, যাদের এত ভালোবাসা কুকুর, সরি ডগ, ও আই এম সো সরি, তো আবার ডগ, পুরা বিশাল স্ট্যাটাস কুকুর রে নিয়ে। আরে ভাই, লিসেন, মানে উই শুড বি কাইন্ড টু এনি এলিমেন্ট, এনি অ্যানিমেল, ওকে, এনিথিং, এনিথিং। ইন পার্টিকুলার কুত্তার প্রতি ভালো লাগবে এরকম কোনো কথা নাই। আর অন টপ অফ দ্যাট, কুকুর হলো একটা নাপাক প্রাণী, মানে এক এক প্রাণীর এক এক ইয়ে আছে, যে কোনটা পাক কোনটা নাপাক, কোনটা একটু মানে কি বলে একটু স্লপি, ইউনো, ডার্টি জিনিস ইয়া করে। তাকে আপনি রেসপেক্ট করবেন, সে ভালো থাকুক সেটা এনশিওর করবেন, আপনি তার প্রতি হোস্টাইল হবেন না। কিন্তু যেহেতু সে একটু স্লপি, একটু ডিস্টেন্স মেনটেন করবেন। এটাই ডিসেন্সি। জানি না মানে এটা হোয়াই দিস ইজ সো ডিফিকাল্ট, রাইট? বা কেন এটা নিয়ে এত ইয়া।
আর হ্যাঁ, কুকুরের একটা ইয়ে হলো ওরা খুব ইন্টেলিজেন্ট একটা মানুষের সাথে এবং ওদের মানে ইয়া হয়, মানে পেট হিসেবে খুবই ভালো। এটা একটা ভালো হিউম্যান এক্সপিরিয়েন্স হয়। এটা এটা আর কি মেন কারণ কেন মানুষের কুকুরের প্রতি ভালোবাসা আছে। আই গেট ইট। বাট জেনারেল প্রিন্সিপাল হলো এটা যে আমাদেরকে যেটা হইতে হবে, আমাদের সবার প্রতি কাইন্ড হইতে হবে। এটা হলো ভাই প্রিন্সিপাল। ভাই এই যে যারা ফেসবুকে স্ট্যাটাস দেয় আপনি তো তাদের প্রতি কাইন্ড না। না, আমি কাইন্ড, অফ কোর্স কাইন্ড। কি বলেন আমি কাইন্ড না? আমি সবার প্রতি কাইন্ড। নেক্সট কোশ্চেন হলো ভিব্রিও কলেরি কি ডিজিজ করে, মেকানিজম অ্যাকশন কি? তারপরের কথা হলো আমি আসলে ওইটা বেশি ইয়ে করতেছি এই কারণে যে মানে আমি যেটা মিন করতে চাচ্ছি যে শুধু পার্টিকুলার এক জায়গায় এরকম না হয়, সবার প্রতি আমরা কাইন্ড হই, দেখবেন খুব আপনি নিজে খুব নন টক্সিক, মানে নন টক্সিক কন্ডিশনে থাকবেন এবং খুব হ্যাপি থাকবেন আর কি। এটার জন্য বলা। ঠিক আছে। ভিব্রিও কলেরি, ভিব্রিও কলার কিন্তু কুকুর ভালোবাসতে আর কি বাধা নেই, যে কুকুরের হাক দিয়ে ঘুমায় থাকেন, কোনো সমস্যা নেই। ভিব্রিও কলেরি কি ধরনের অর্গানিজম, কি ডিজিজ করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কিভাবে ট্রিটমেন্ট করব। এইচ পাইলোরি কি পড়াইতাম আপনাদের, কি ধরনের ডিজিজ করে, কি ধরনের অর্গানিজম, কিভাবে হাই অ্যাসিডিক এনভায়রনমেন্টে বেঁচে থাকে, কিভাবে ট্রিটমেন্ট করব, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্পাইরোচেটের মধ্যে কারা কারা আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, ট্রেপোনেমা কি বলা লাগে? না। ট্রেপোনেমা দিয়ে কি ডিজিজ হয় বলা লাগে? না। আমি এখানে স্যাম্পল নিয়ে আমি কি কি স্টেন করব, কি মাইক্রোস্কোপি করব, ইম্পর্টেন্ট ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট, এই বেসিক কোশ্চেন গুলো ওরা অনেক সময় জিজ্ঞেস করে। এখন ট্রেপোনেমা ইনফেকশন ধরা পড়ছে, ধরা পড়ার পরে এখন আমি ওরে অ্যান্টিবায়োটিক দিছি, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ওর ভালো লাগে না, ওর জ্বর আসছে, চিল হয়েছে, হেডেক হয়েছে, শরীর ব্যথা, গায়ে ব্যথা। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় জেরিশ হার্টসিমেয়ার রিয়াকশন, অর্থাৎ অনেকগুলো অর্গানিজম একসাথে মারা গেছে, তারা যে ফ্যাক্টর গুলো রিলিজ করছে, এই জন্য এই সিমটমটা হইতেছে। পরীক্ষা আসবে, পরীক্ষা আসার মতো একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। লাইম ডিজিজটা যদি আজকে পড়েন, স্টেপ ওয়ান এর একটা কোশ্চেন, স্টেপ টু সিক এর একটা কোশ্চেন, স্টেপ থ্রির একটা কোশ্চেন, গ্যারান্টি দিয়ে দিলাম পারবেন, মাস্ট। টাকা তো দিলেন ভাই খালি স্টেপ ওয়ান এর, বাকিগুলোর কথা কে বলবে? দোয়া করিয়েন তাহলেই হবে। আর বেইমানিটা করেন ভালো করে, মানে বলবেন যে থ্যাঙ্কস মাসুম ভাই ফর মোটিভেটিং মি, অর্থাৎ মাসুম ভাই মোটিভেট করছে, পড়ায় নাই, মাসুম ভাইয়ের কাছে পড়ি নাই। এক্সপিরিয়েন্সে বলবেন যে আমি ম্যাটেরিয়াল ইউজ করছি সবকিছু এক্সেপ্ট মাসুম ভাই লেকচার। আহ আর হলো রেসিডেন্সি পাওয়ার পরে আর কি আপনি প্রমোট করবেন অন্য মানুষকে। আর রেসিডেন্সি পাওয়ার মতো পথে আপনার, আমি বারবার বলছি তেলাতেলি না করেও নিজের কাজে যদি ফোকাস থাকেন, তেলাতেলি করা লাগবে না। মাঝখানে যে তেলাতেলি করবেন, ওই তেলাতেলিটা মেনটেন রাখতে হবে আর কি, তেল দেওয়াটা মেনটেন রাখতে হবে। আই গেট ইট, আমার স্টুডেন্টরা এগুলা করে, প্রেশার থেকে করে। তা আল্লাহ ওদেরকে আরো ভালো বুঝ দান যদি করতো, তাহলে এগুলো করতো না, এবং তাদের লাইফটা অনেক ইজি হতো, অনেক সিম্পল হতো। এই আর কি, এই সমস্যা নাই। লাইম ডিজিজ কিন্তু, দিস ইজ দ্য পাথ, হয় জাস্ট চোখ কান খোলা রাখেন, বুঝবেন। লাইম ডিজিজ কোন অর্গানিজম দিয়ে হয়, কখন হয়, কিভাবে প্রেজেন্টেশন করে, কিভাবে এবং আমি কি দিয়ে ট্রিটমেন্ট করব। ভাই প্লিজ তিনটা কথা, কিচ্ছু যদি মনে রাখতে না পারি, একে একে ধাপে ধাপে আগাবো। ক্যাম্পিং এ গেছিল, কোন একটা জায়গায় ক্যাম্পিং এ গেছিল, ক্যাম্পিং থেকে আসার পরে তার এইরকম একটা স্কিন লেশন দেখা যাচ্ছে। এখন মজার ব্যাপার হলো স্কিন লেশন এরকম সবসময় আপনি রাউন্ড পাবেন না, এটা যদি বিশাল বড় একটা সার্কেল হয় তাহলে আপনি দেখবেন না। ঠিক আছে, এটা ডিপেন্ড করে কখন আপনার কাছে প্রেজেন্ট করতেছে। এইটুকু ইনফরমেশন যদি আপনাকে দেয়, অ্যান্সার হয়ে ডায়াগনোসিস হয়ে যাবে লাইম ডিজিজ, ট্রিটমেন্ট হয়ে যাবে ডক্সিসাইক্লিন। আর অ্যামোক্সিসিলিন কাদের ক্ষেত্রে দিব? যারা কিনা প্রেগনেন্ট, প্রেগনেন্টদের ক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন দিব না। চিলড্রেনদের ক্ষেত্রে দিব, যারা কিনা 8 বছরের কম, তাদের ক্ষেত্রে আমরা ডক্সিসাইক্লিন দিব না। সেফ ট্র্যাকজন দিব যদি এটা খুব অ্যাডভান্স ডিজিজ হয়ে যায়, সেক্ষেত্রে আইভি থেরাপি যখন দরকার হবে তখন। লাইম ডিজিজের কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে, কিছু কমপ্লিকেশন নিয়ে আপনাকে জিজ্ঞেস করবে। যেটার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো দুইটা। নাম্বার ওয়ান ফেশিয়াল নার্ভ পলসি, নাম্বার টু হার্ট ব্লক। এই দুইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে যদি মনে রাখতে চান, সেটা হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের ফিচারটা ডিউরিং প্রেজেন্টেশনই থাকতে পারে। ওকে। ইউজুয়ালি যেটা নিয়ে আসে, আহ কি বলে, স্টেজ ওয়ান অথবা স্টেজ টু দিয়ে আপনাকে ডায়াগনোসিস বলবে। এই আর কি। তা বলবে যে স্কিন লেশন ছিল, এখন হলো
হাড্ডিতে ব্যথা, তাহলে আপনাকে স্টেজ 2 থেকে জিজ্ঞেস করতেছে। হাতে পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মায়ালজিয়া, নন স্পেসিফিক সিমটম, সাধারণত স্টেজ 3 থেকে কোশ্চেন জিজ্ঞেস করে না। লেপ্টোস্পাইরা ইন্টারোগান্স, লেপ্টোস্পাইরোসিস কি ধরনের ডিজিজ প্রেজেন্টেশন? সিফিলিস অলরেডি পড়ছি। প্রাইমারি সিফিলিসের প্রেজেন্টেশনটা কি? ডায়াগনোসিস করব কি দিয়ে, ট্রিটমেন্ট করব কি? সেকেন্ডারি সিফিলিস বলতে কি বোঝায়? ডায়াগনোসিস করব কি দিয়ে, ট্রিটমেন্ট করব কি দিয়ে? টার্সিয়ারি সিফিলিস কি, কনজেনিটাল সিফিলিস কি? সিফিলিসের পুরো টেবিলটা লাগবে। সিফিলিস আসলে এত ইম্পর্টেন্ট, এত এত কমন না, কিন্তু ইউএসএমএল প্রশ্নের কথা চিন্তা করলে সিফিলিস খুবই কমন। কনজেনিটাল সিফিলিসটা খুবই ইম্পর্টেন্ট। কনজেনিটাল সিফিলিসে বাচ্চারা এই চেহারার বর্ণনা দিবে, আদার মরফোলজিক্যাল বর্ণনা দিবে, জানতে বলতে হবে কনজেনিটাল সিফিলিস। এখন কনজেনিটাল সিফিলিস হয়ে গেল, এর আগে মা গেছিল কই? তার মানে কি আপনাকে ওরকম একটা দিবে যে সেলফ কেয়ারের কোনো খবর নাই, ওইরকম একটা মা আর কি। ফলো আপে আসে নাই এরকম একটা মা, প্রিনেটাল ফলো আপে ছিল না এরকম একজন। ঠিক আছে। টার্সিয়ারি সিফিলিসের ক্ষেত্রে ইউএসএমএল এর পছন্দ যেটা, সেটা হলো আর্গিল রবার্টসনিয়ান পিপিল, এটা আর হলো স্পাইনাল কর্ডে কি রিলেশন হয় সেটা। আশা করি একটু বুঝতে পারছেন সবাই। ডায়াগনোসিস অফ দ্য সিফিলিসের মধ্যে আমাদের নন ট্রেপোনোমাল টেস্ট কি আছে, ট্রেপোনোমাল টেস্ট কি কি আছে, এগুলো আমরা পড়লাম। ফলস পজিটিভ ভিডিআরএল টেস্ট কখন কখন হতে পারে? আহ লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট এইটা দিয়ে হতে পারে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি কথাগুলো অত ইম্পর্টেন্ট না। ক্লাইমাইডিয়া, ক্লাইমাইডিয়া হলো ওই যে বলছিলাম আমরা, নাইজেরিয়া গনোরির সাথে কো ইনফেকশন হওয়ার পসিবিলিটি। কি কি ডিজিজ করে ক্লাইমাইডিয়া ট্রাকোমাইটিস, কি কি ডিজিজ করে? এখন আপনাকে ধরেন একটা কোশ্চেন দিল এরকম যে একটোপিক প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি যে হয়েছে, কেন একটোপিক প্রেগনেন্সি হলো? প্যাথোজেনেসিস কি? কোন একটা সময় তার পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ছিল। এখন পেশেন্ট তো বলতেছে কই আমি তো কোনোদিন মনে পড়ে না আমার কোনোদিন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়েছে। তার মানে সেটা অ্যাসিম্পটোমেটিক ছিল, কিন্তু তারপরও ওইটাই সত্য। এখন আমি লাস্ট 30 সেকেন্ড যে কথা বললাম, এই কথার ইম্পর্টেন্ট অনেক বেশি। ক্লাইমাইডের সাথে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সম্পর্ক আছে। নন গনোকক্কাল ইউরোথ্রাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেহেতু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের সাথে আবার একটোপিক প্রেগনেন্সির সম্পর্ক আছে, এটা মিলাই ফেলতে হবে। এবং এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা হইতে পারে অ্যাসিম্পটোমেটিক, কিন্তু একটোপিক প্রেগনেন্সি তার আগে কোন রকম পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ছাড়া বাস্তবে সম্ভব হলেও ইউএসএমএল তে ইম্পসিবল। এটাই কারণ, মনে থাকে যেন। ক্লাইমাইডিতে আরো কি কি কম্পোনেন্ট আছে? নিউমোনিয়া হতে পারে, ভুগুর চুকুর, ওগুলা এত বেশি ইম্পর্টেন্ট না। ডায়াগনোসিসের জন্য আমরা পিসিআর করতে পারি, ন্যাট করতে পারি, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন আমি এক্সক্লুড করতে পারবো না, ডক্সিসাইক্লিন লাগাই দিব, অ্যাজিথ্রোমাইসিন লাগাই দিব প্রেগনেন্ট পেশেন্টের ক্ষেত্রে। আবার ভাইস ভার্সা, যদি তার গনোরিয়া থাকে এটার জন্য এটা লিখে দিছে। ক্লামাইডিয়া ট্রাকোমাটিসের সেরোটাইপ কি কি, ক্লামাইডিয়া ট্রাকোমাটিস কি কি ডিজিজ করতে পারে? এই যে টাইপ গুলো নিয়ে টুকটাক কথাবার্তা বলছে। লিম্ফা গ্রানুলোমা ভেনারাম, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। সোয়ালেন পেইনফুল ইঙ্গুইনাল লিম্ফ নোড দ্যাট আলসারেট। আমরা যখন এই জেনিটো ইউরিনারি সিস্টেমের ইনফেকশন ডিজিজ গুলো পড়বো, আপনাকে বলবে জেনিটো ইউরিনারি সিস্টেমে আলসার আছে, পেইনলেস অথবা পেইনফুল। যদি পেইনফুল আলসার হয় তাহলে ভাইরাল ইনফেকশন, পেইনলেস আলসার আলসার যদি হয় তাহলে এটা সিফিলিস। লিম্ফ নোড গুলো এনলার্জ হয়েছে, সেই লিম্ফ নোড গুলো এনলার্জ এবং টেন্ডার যদি হয় তাহলে এটা কি বলে, লিম্ফোগ্রানুলোমা ভেনারাম। খুব কঠিন কিছু না, সামনে আরো যাব আমি, আপনাদেরকে ফর্মুলা শিখাই দিব। এই ফর্মুলা গুলো খুব সহজ, কঠিন কোনো ফর্মুলা না। নিউরোসার্জারিতে ট্রেনিং করে ওই ফর্মুলা মনে রাখতেছি, এই কি এর জেনিটাল ইনফেকশনের। সো আমি মনে রাখতে পারলে আপনারা মনে রাখতে পারবেন, একদম সহজ জিনিস। আসলে পড়ালেখা অনেক সহজ, আপনি এটা মানেন না, না মানেন, আজ না মানলেও কালকে মানবেন যদি পড়ালেখা করতে থাকেন। পড়ালেখা না করলে আর মানবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোবায়োলজি পড়া কেমন লাগতেছে, ভালো লাগতেছে? আপনারা মানে খুব একটা রং লোকেশন এসে মাইক্রোবায়োলজি শিখতেছেন। যার মেডিসিনের প্রতি জিরো ইন্টারেস্ট, জিরো ইন্টারেস্ট, আমি রাদার, আচ্ছা থাক না বলি, এটাতে অ্যারোগেন্স শো করে, এই আর কি। তা ইউজুয়ালি যাদের মেডিসিনে ক্যারিয়ার করার ইচ্ছা তাদের, তারা মাইক্রোবায়োলজি ভালো পড়াবে আর কি, এটা আমার বিশ্বাস। আমি জানি না আমি কতটুকু ভালো পড়াইতে পারতেছি, চেষ্টা করতেছি। কারণ আমার
টার্গেট হলো আপনাদের ইউএসএমএল তে সাকসেস। ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলতেছি, প্র্যাকটিক্যাল লাইফ কিন্তু এই পড়ালেখার চেয়ে কঠিন। ঠিক আছে। কিন্তু আপনারা পারবেন, সবাই ডুয়েবল। একটা প্যাটার্ন আছে প্র্যাকটিক্যাল লাইফও, ক্লিনিক্যালিও একটা, মানে অনেক ইউএস এর হসপিটালে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা আপনারা ধরে ফেলবেন খুব সহজে ইনশাল্লাহ। এখন শুধু নিজের গ্রোথ এবং ডেভেলপমেন্টে ফোকাস করেন এবং চিন্তা করেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জাস্ট থিঙ্ক। আপনার যদি স্টেপ ওয়ান শেষ না হয়, আপনারা অন্য কোনো কিছু গোনায় ধরবে কেউ? কাজে আসবে কোনোদিন? স্টেপ ওয়ান দিয়ে স্টেপ টু দিবেন, তারপরে হলো আপনার আসল কাহিনী শুরু। তো আপনার জন্য এখন জীবনে, আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই জিনিসটা। এবং আপনার যেখান থেকে যতটুকু সময় পান এই জায়গাটাতে ইনভেস্ট করেন, যেন এই জায়গাটাতে আপনার একটা প্রোগ্রেস হয় ইউএসএমএল তে। এইটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে থাকবে? অন্যান্য জিনিসে প্রোগ্রেস না হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আম, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন, কেমন? আমাদের নেক্সট ক্লাস আমি চেষ্টা করব আগামীকালকে করার। কিন্তু নভেম্বর গ্রুপ থেকে যারা জয়েন করছেন, আপনাদের সাথে নভেম্বর গ্রুপে এটাই লাস্ট ক্লাস। আসসালামু আলাইকুম।